আরশের কন্ট্যাক্ট নাম্বারটা দিও তো। আমি ঘুম থেকে উঠে হঠাৎ শানের মুখ থেকে এমন কথা শুনে চমকে উঠলাম। শান আমার পাশেই বসে ল্যাপটপের দিকেই চেয়ে আছে। আমি মুখ হাঁ করে বললাম, কথাটা কি আপনি আমাকে বলেছেন? এখানে তুমি ছাড়া তো আমি আর কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে তোমাকেই বললাম। আমি 2-3 বার চোখ পিট পিট করে ওনার দিকে তাকালাম। এক অঙ্গে কত রূপ আল্লাহ জানে। আগে তো জানতাম মেয়েদের মুখে একরকম থাকে আর মনে ছেলেরা সবসময় স্ট্রেট ফরওয়ার্ড, আর এই লোকটা কালকে রাতে আমার সাথে কথাই বলছিল না, আর আজ নিজে ইচ্ছে করে আরশ ভাইয়ার নাম্বার চাচ্ছে। স্টেন্স। আমি বললাম, হঠাৎ কেন? এইবার শান মাথাটা উপরে তুলে আমার দিকে তাকিয়ে বলো, কেন মানে? আরশ আর স্মৃতি এই বাড়িতে ফিরে আসুক, সেটা চাও না? আমার হেল্প লাগবে কি? লাগবে না। ব্যাস এই কথাটা শুনে বাকি ছিল। আমি দম করে আমার বেডে শুয়ে পড়লাম। শান বিরক্ত হয়ে বলল, এসব কি করছো বাচ্চাদের মতো? আমি বিড়বিড় করে বলে উঠলাম, কি করব, আপনার কাজ করবার দেখে মাঝে মাঝে আমার মাথাটা ঘুরে ওঠে। অদ্ভুত প্রাণী। আমি ওনার কথা শুনে আস্তে করে শোয়া থেকে উঠে বসলাম। কিছু না, কিন্তু আপনি আমাদের হেল্প করবেন কেন? কালকেই তো বলছিলেন হেল্প করার জন্য। কিন্তু কালকে তো আপনি আমার কথা শুনতে চাননি, তাহলে আজ কি হলো? শান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, শুনতে চাইনি, কিন্তু তুমি ছাড়লে কোথায়? জোর করে শুনিয়েছ তো। সেটা শুনেই মনে হলো যে একটা হেল্প করা যায়। অফারটা অল প্রিয় মানুষ বলে কথা। তোমার আমার সাথে যা করছো সেটা আমি তোমাদের সাথে করলে পার্থক্য কোথায় থাকলো? ওনার এমন খোঁচা দেওয়া কথা শুনে মাথাটা গরম হয়ে যায়। কাল রাতে বুঝলাম কি, আর বুঝলো কি? আমি মুখ গোমড়া করে বসে বললাম, আমার কোনো দোষ ছিল না, আর এখানে দোষ কারোই নেই। এটা একটি পরিস্থিতি চক্র ছিল যেটা আমাদের সবাইকে এমনটা করতে বাধ্য করেছে। জানি তো, হেল্প করতে চাই, তবে তোমাদের প্রতি আমার রিয়াকশনটা ভুল ছিল না। তোমার সাথে এমনটা হলে তোমার কেমন লাগতো সেটা তুমি একটু ভেবে দেখো। যাই হোক, আরশের কথা না হয় বাদ দিলাম, বাট তুমি হয়তো কখনো আমাকে কাছের মানুষই ভাবনি, তাই কথাটা আমার সাথে শেয়ার করতে পারোনি। আমি মন খারাপ করে বললাম, আমি আপনাকে কালকে রাতেই বলছি সব। আমি পুরো কথা বলার আগেই শান আমার কথা কেড়ে নিয়ে বলল, কি যে তুমি বলার চেষ্টা করছো, বাট আমি শুনিনি, এটাই তো? আচ্ছা, এখন না হয় শুনিনি, এরপর তো তোমার সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, তখন কেন বলনি? আমি নিচু মাথা করে রইলাম। শান আমার কাছে এসে ওনার এক হাত আমার থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে উঠালো। চোখ নিচে নয়, চোখে চোখ রেখে কথা বলাটাই উচিত। আমি কাপা কণ্ঠে বললাম, সরি। শান মাথা নেড়ে বলল, দরকার নেই, তবে একটা কথা দিতে হবে আমায়। আমি ধীর কণ্ঠে বললাম, কি? তারপর থেকে আর কোনো কথা আমার থেকে লুকাবে না, সেটা যেমনই হোক, মনে থাকবে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। শান বলল, শুধু মাথা নাড়ালে হবে না, প্রমিস করতে হবে। বললাম তো, বলবো। প্রমিস করতে হবে কেন? কেন আবার? তুমি তো করারও আমার সাথে এমনটা সব সময়, তো আমি করব না কেন? আমি অবাক হয়ে বললাম, তো আপনি আবার কবে থেকে এমন বাচ্চাদের মতো বিহেভ করেছেন? যবে থেকে তোমার মতো একটা বাচ্চা মেয়ের সাথে সারা জীবনের জন্য আটকা পড়েছি তবে থেকে। ওনার কথা শুনে আমি খিলখিলে হেসে উঠলাম। আচ্ছা, প্রমিস। তারপর আমি ফোনটা হাতে নিয়ে কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে আরশ ভাইয়ার নাম্বারটা শানকে দিয়ে দিলাম। আচ্ছা, কিভাবে কি করবেন সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, তবে তোমাকে হেল্প করলে আমি কি পাবো? আমি আশান্বিত হয়ে বললাম, নিজের ভাইয়ের হেল্প করবেন, তাতে আবার কিছু লাগবে কেন? উনি মুচকি হেসে বলল, না, আমার লাগবে। এমনি এমনি কারো জন্য কিছু করতে পারবো না। আচ্ছা, কি চাই? যা চাই দেবে তো? উনি আমার দিকে তাকিয়ে দুষ্টুমি হাসি দিল। আমি ভুরু কুঁচকে সরু চোখে তাকিয়ে বললাম, কি চাই?
উনি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলেন। আমি একটু পিছিয়ে গেলাম, উনি আর একটু এগিয়ে আসলেন, আমি আরও পিছিয়ে গেলাম আর পিছনে গিয়ে বেটে শুয়ে পড়লাম। শান আমার কাছে এসে আমার পাশে এক হাতে ভর দিয়ে শুয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি ভয়ে তাড়াতাড়ি চোখটা বন্ধ করে নিলাম। আমার হার্টবিট অস্বাভাবিক হারে বাড়ছিল, নিঃশ্বাস নেওয়াটা কষ্টকর মনে হচ্ছিল। শান এক হাতে আমার সামনে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল আর কানের কাছে ফিসফিস করে বলল, আমার সাথে লং ড্রাইভে যেতে হবে এবং এখন থেকে উনি আপনি না বলে আমার নাম ধরে ডাকতে হবে। ওনার কথা শুনে আমি ওনার দিকে চোখ বড় বড় করে তাকলাম। তারপর ওনাকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে নিলাম। আমি উঠে বসে লম্বা শ্বাস দিলাম। তা না হয় পেলাম, কিন্তু কথায় কথায় এভাবে হুটহাট কাছে চলে আসা এটা তো ঠিক না। কথাটা বলতে না বলতেই শান আমার হাত টেনে ওনার বুকের উপর নিয়ে আসলো। বেঠিকের বা কী আছে? উনি আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে আর আমি ওনার দিকে তাকিয়ে, কিন্তু বেশিক্ষণ পারলাম না। ওনার চোখ যেন কি আছে যেটা আমাকে টানে, বড্ড টানে ওনার দিকে। ওনার থেকে চোখ সরিয়ে নিলাম। উফ, কি করছেন বলুন তো, ছাড়ুন আমাকে। আমি ওনার উপর থেকে ওঠার চেষ্টা করতেই উনি আমাকে ওনার দু হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। সবসময় তো ছটপট করো কেন বলো তো? আমি ধরলে প্রবলেম কোথায়? আমি ছোটার চেষ্টা করে বললাম, অনেক প্রবলেম, ছাড়ুন আমাকে। তখনই শান আমাকে নিচে ফেলে দিয়ে উনি আমার উপর চলে আসলেন। কী প্রবলেম আগে বলে, যদি সুইটেবল হয় ছেড়ে দিব। আমি অসহায়ভাবে তাকিয়ে বললাম, আমার কাজ আছে, কিচেনে যেতে হবে, দেরি হলে কে কি ভাববে, ছাড়ুন প্লিজ। কে কি ভাবলো তাতে কি আসে যায়? আমরা হাজব্যান্ড ওয়াইফ, একসাথে থাকলে দেরি হতেই পারে। উনি আমার দিকে তাকিয়ে হেসে হেসে কথাগুলো বলছিল। আমি বেশ বুঝতে পারছি এসব উনি আমাকে লজ্জা ফেলার জন্য বলছে। আমি কঠোর গলায় বললাম, এইবার কিন্তু বেশি বেশি হচ্ছে, মজা করছেন কেন? আমি সত্যি কথা বলছি, মজা করব কেন? আমি বিরক্ত হয়ে বললাম, উফ, প্রশ্নের পরিবর্তে প্রশ্ন করছেন কেন, ছাড়ুন আমাকে। উনি তারপর আমাকে একইভাবে ধরে রেখেছেন আর আমার চুলগুলো নিয়ে খেলা করে যাচ্ছেন। এদিকে আমি যে চেঁচিয়ে যাচ্ছি সেটা ওনার কানে যাচ্ছে না যেন। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন কি আমার কথা? শান এইবার আমার দিকে তাকিয়ে বলল, শুনবো যদি উনি আপনি বাদে ডাকতে পারো। আমি ছোট ছোট করে বললাম, উনি আপনি বাদে ডাকবো কী করে? কেন, আমার কি ডাকার মতো কোনো নাম নেই? তো আপনার নাম ধরে ডাকি তো সবার সামনে, আর কি করব? কই, যখন বলছো আমি তো শুনিনি কখনো। এখন কি আপনাকে শুনিয়ে বলতে হবে? হবে। পারবো না। আমি আগেই বলছি, আপনার সামনে আপনাকে নাম ধরে ডাকতে পারবো না। আপনি কত বড় আমার। শান অবাক হয়ে বলল, তো তাতে কি হয়েছে? বড়দের নাম ধরে ডাকতে আল্লাহ পাপ দেয়? শান আমার কপালে কপালে ঠেকসিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমি কি বললাম আর তুমি কি বলছো? তুমি এমন কেন বলো তো? তোমার থেকে পুষ্প অনেক ভালো বুঝে। ছাড়ুন তো। ছাড়বো আগে বলো, শান আমাকে ছাড়ো, তারপর ছাড়বো। বলবো না। ওকে, তাহলে আমি ছাড়বো না বলে আমার বুকের উপর শুয়ে পড়ল আজব। ওনার গরম নিঃশ্বাস আমার শরীর লাগতে আমি কেঁপে উঠেছিলাম। আমি কাঁপা কণ্ঠে বললাম, আচ্ছা বলছি, আগে ছাড়ুন। আগে বলো। আমি কোনো উপায় না পেয়ে তুতলিয়ে বললাম, শান আমাকে ছাড়ুন। কথাটা বলতে উনি মাথা তুলে আমার দিকে তাকালেন। কি বললে আবার বলো। কানা নাকি? একবার বললাম তো। একবার যখন পেরেছ দ্বিতীয়বার বলতে কি সমস্যা? ওনার সাথে তর্ক করাটা বেকার। আমি অসহ্য হয়ে বললাম, শান আমাকে ছাড়ুন প্লিজ, প্লিজ প্লিজ। উফ, এত মিষ্টি করে বললে কেউ না ছাড়বে কিভাবে? আরও শক্ত ধরে জড়িয়ে রাখার ইচ্ছে করছে। আমি রেহে বললাম, আপনি কিন্তু চিটিং করছেন, এটা ঠিক না। শান বিরক্ত হয়ে বলল, উফ, এত কথা বলো, আমার মুডটাই 12টা বাজিয়ে দিচ্ছ।
যাও, আজকের মতো ছেড়ে দিলাম। কথাটা বলে উনি আমার গালে গভীরভাবে একটা কিস করলেন। আমি নিজের চোখ বন্ধ করে নিলাম। মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছিল, সব যেন এলোমেলো হয়ে দিচ্ছিল। নিঃশ্বাস দ্রুত গতিতে পড়ছিল। হঠাৎ উনি এমনটা করে বসলেন বুঝতে পারিনি। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিলেন। উনি ছাড়তেই আমি এক লাফে উঠে নিচে নেমে ওনার থেকে অনেকটা সরে গেলাম। উনি এভাবেই শুয়ে আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি দরজার কাছে এসে ওনাকে ইঙ্গিত করে বললাম, আপনার মতো এমন বেসামাল আর অসভ্য লোক আমি একটাও দেখিনি। শান হেসে বলল, নিজের বউয়ের কাছে এমন একটু বেসামাল আর অসভ্য হতে ক্ষতি নেই, বরং লাভই হয়। ওনার কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। ওনাকে মুখ ভেঙে এক দৌড়ে নিচে চলে গেলাম। ঐশী চুপচাপ বসে আছে একটা পার্কে। আশেপাশে তেমন কোনো মানুষ নেই। দূরে দূরে কয়েকজন কাপল দেখা যাচ্ছে আর কিছু বাচ্চা খেলছে। ঐশী বাচ্চাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তখনই কেউ এসে ঐশীর পাশে বসে চকলেট এগিয়ে ঐশী সেই ব্যক্তি দিকে তাকিয়ে আছে। ওর হাসি মুখে ফুটে উঠল। ঐশীর হাত বাড়ি চকলেট নিতে নিল। একটু অভিমানী কণ্ঠে বলো, কতক্ষণ ধরে ওয়েট করছি, কোথায় ছিলে তুমি? তিমির কানে হাত দিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, সরি, আসলে তোমার চকলেট খুঁজতে খুঁজতে লেট হয়ে গেছে। তবে অপেক্ষা করা ভালো, কারণ অপেক্ষার ফল মিষ্টি হয়। ঐশী বিস্মিত হয়ে বলল, মিষ্টি? তিমির ইশারায় বলল, চকলেট। তিমিরের কথা শুনে ঐশী খিলখিলে হেসে দিল। ঐশীর হাসির দিকে তিমির মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ঐশীর মুখে হাসি একমাত্র কারণ তিমির। অবাক হচ্ছেন না? যে মেয়েটা তিমিরের সাথে কথা বলতে পছন্দ করতো না, সেখানে এত সুন্দর হেসে হেসে কথা বলছে। আসলে অবাক হওয়ার মতো। এই 3 মাসে ঐশী আর তিমিরের সম্পর্কটা ভালোবাসাময় হয়ে গেছে। ঐশী যখন অসুস্থ ছিল, তিমির তখন সর্বত্র দিয়ে ঐশীকে সুস্থ করে তুলেছে। কখনো ঐশীকে হার্ট করেনি। ঐশীর যত্ন করেছে, খেয়াল করে রেখেছে। যদিও তিমির ততদিনে বুঝতে পেরেছিল যে ঐশী শানকে পছন্দ করত, তাই এত কষ্ট পাচ্ছে। তিমির সবসময় ঐশীকে সেই কষ্ট থেকে বের করতে চেয়েছে। খুব সুন্দরভাবে ঐশীর মনটাকে জয় করেছে, কিন্তু কখনো কিছু জানতে চেয়ে ঐশীকে কষ্ট দেয়নি। না, তিমির এই তো সব কিছু পাওয়ার জন্য করেনি। তিমির তো এমন নাম যে নিঃস্বার্থভাবে কিছু ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য করে গেছে, সেটা রিটার্ন পাওয়ার জন্য নয়। তিমির ভালোবাসে ঐশীকে। এই কয়েকদিন ঐশীর সাথে থাকতে থাকতে বুঝছে যে ঐশীর জন্য ওর অনুভূতিগুলো ভালোবাসা। তবে ঐশী কি ওর ভালোবাসা কি কখনো গ্রহণ করবে, সেটা ভেবেই কখনো বলা হয়নি। আর ঐশী, সে তো এখন তিমিরকে ছাড়া চলতেই পারে না। তিমির পাশে না থাকলে কিচ্ছু ভালো লাগে না। এই তিমির নামক মানুষটাও ডিপ্রেশন থেকে বের করেছে, শানকে ভুলতে সাহায্য করেছে। ঐশী ভাবতে পারছে না, শানকে জীবন থেকে হারিয়ে যখন নিজেকে নিঃস্বার্থ মনে হচ্ছিল, নিজের জীবনটা শেষ করে দিতে চাইছিল, তখন যদি সত্যি সেই কাজটাকে সফল হতে, তাহলে হয়তো এই নামক ভালো মানুষের সাথে দেখাই হতো না। জীবনে কত ভালো সময় সুখ থেকে বঞ্চিত হতো, জানি হতো না জীবনটা কত সুন্দর। তাই জীবনের যে কোনো জিনিসের জন্য বিফল হলেও কখনোই এমন ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক না, কারণ সেই খারাপ সময়টায় জীবন থেকে যাওয়ার পর জীবনে যতটা সুখ ধরা দেয়, তার পরিমাণ কখনো করা যাবে না। তিমির ঐশীর জীবন এসেছে এক আশীর্বাদ হয়ে, যে ওকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে। তবে শানকে পুরোপুরি ভুলে গেছে সেটা বলা যাবে না, কারণ প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, সেটা যেমনই হোক। এখনও শানের কথা মাঝরাতে একা থাকলে মনে হয়, কিন্তু সেটা স্থায়ী হয় না। সেখানে হৃদয়ে পুরোটা অংশ জুড়ে তিমি রয়েছে। তিমিরের যত্ন, ওকে আলগে রাখা, সব থেকে বেশি সব কাজের পর ওকে সময় দেওয়া, ঘুরতে নিয়ে আসা, ওর একাকিত্ব দূর করা, যেটা ওর জীবনের সবচেয়ে বেশি অভাব ছিল। এই কয়েক মাসে সব অভাব পূরণ করেছে তিমির। আস্তে আস্তে তিমিরের প্রতি ঐশী দুর্বল হয়ে পড়েছে, হয়তো ভালোবেসে ফেলেছে, কিন্তু আজ পর্যন্ত সেটা মুখ ফুটে বলতে পারেনি। ভয় হয় যদি শানের মতো তিমিরও দূরে সরে যায়, তাই নিজের অনুভূতিগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।
তখনই ঐশী ফোনের রিং হওয়ার শব্দ ঐশী ঘোর কাটে। ফোনটা রিসিভ করে কানে নিয়ে ওই পাশ থেকে কারো কথা শুনে চিৎকার করে বলল, কোনো প্রয়োজন নেই বাবা তোমার আসা, এখানে কাজ আমি সামলে নেব। আমি সারা জীবন একা থেকেছি, এখনও পারবো। শুধু টাকা পয়সা দিলে সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব শেষ হয় না। আজ আমার জন্মদিন ছিল, আর আজই তুমি আমাকে একবার ফোনও উইশ করলে না, কেমন আছি সেটাও জানতে চাইলে না। চাই না আমার তোমার থেকে কিছু, রাখো ফোন। ফোনটা ছুঁড়ে ফেলে দিল। তিমি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই 3 মাস ধরে এটাই দেখে আসছে, কিন্তু ঐশীকে কখনোই জিজ্ঞেস করেনি। ও বুঝতে পারে না ঐশীর বাবার সাথে ওর এত অভিমান কিসে। ও বাবার কথা বললেই ও কখনো কথা বলতে চায় না ভালো করে। ঐশী বলতে চায় না, তাই ও কখনো জোর করেনি। তিমি ঐশীর আরেকটু কাছে গিয়ে বসলো। ঐশীর কাঁধে হাত রাখতে ঐশী তিমিরকে জড়িয়ে ধরল। এখন ওর একটাই ভরসার হাত চাই, যাকে ধরে একটু কাঁদতে পারে, নিজের কষ্ট শেয়ার করতে পারে। তিমির ঐশীর অবস্থা বুঝতে পেরে ঐশীর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করতে থাকে। প্লিজ ঐশী, চুপ হয়ে যাও, আশেপাশে মানুষ দেখছে। ঐশীর কান্না তবু থামছে না। ঐশী কাঁদতে কাঁদতে বলল, একটু কাঁদতে দাও তিমির, মনের মধ্যে অনেক কষ্ট জমে আছে, যেটা আমি এই কান্নার মাধ্যমে মন থেকে মুছে ফেলতে চাই। বলে আবার কাঁদতে লাগলো। তিমিরের শার্ট ভিজিয়ে ফেলছে। কিছুক্ষণ পর ঐশী একটু শান্ত হলো। তিমির পানি এগিয়ে দিল। ঐশী পানিটুকু মুখে দিল। কিছুক্ষণ দুজনে চুপ। হঠাৎ ঐশী বলে উঠল, আচ্ছা তুমি তুমি কখনো কোনো জানতে চাও কেন আমি বাবার সাথে এমন ব্যবহার করি? ঐশীর কথা শুনে তুমি স্বাভাবিকভাবে বলো, তুমি কখনো বলতে চাওনি, এড়িয়ে গেছো, তাই জিজ্ঞেস করিনি। ঐশী অন্যদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ছোটবেলায় আমার মা মারা যায়, তারপর থেকে আমি একা হয়ে পড়ি। মা মারা যাওয়ার পর বাবা কখনো আমার দি- দিত না, সব সময় দূরে দূরে থাকতেন আমার থেকে। নিজের বিজনেস সমৃদ্ধ এইসব নিয়ে ব্যস্ত থাকতেন। আমার দিকে ফিরে তাকাতও না, সময় হতো না তার। সার্ভেন্টের হাতে বড় হওয়া, কখনো খেলে বা না খেলে কেউ আমাকে জিজ্ঞেস করতো না, আর কেউ মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত না। অসুস্থ হলে কেউ পাশে বসে শরীরের অবস্থা জানতে চাইতো না। ঐশীর কণ্ঠে অনেক অভিমান, সাথে গলা ভরা ভার। ঐশী একটু থামল। অনেক কষ্ট হচ্ছে, তারপরও বলতে হবে যদি একটু ভালো থাকা যায়। ঐশী আবারও বলতে শুরু করলো, স্কুলে যখন সবার বাবা মা সবাইকে নিতে আসতো, বাচ্চারা কত খুশি হতো, কিন্তু আমি তখন একপাশে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করতাম। 4 দেওয়ালে বন্দি ছিলাম, একদম একা ছিলাম আমি। কারোর সাথে কথা বলতাম না, না কেউ আমাকে বুঝতো। সবসময় অপেক্ষা করতাম বাবার জন্য, কখন বাবা আসবে, দুটো কথা বলবে, বাবার সাথে জীবনের কিছু কথা শেয়ার করব। কিন্তু কখনোই আমার সেই ইচ্ছেটা পূরণ হয়নি। সবসময় অবহেলা পেয়েছি, তাই এখন আর অপেক্ষা করি না, আর না কোনো এক্সপেকটেশন রাখি। এখনো বাবা সেই ব্যস্তই রয়ে গেছে। দেখো না, আজ আমার জন্মদিন, কিন্তু না একটা উইশ, আর না একটু ভালো কথা। ওনার প্রয়োজন না হলে উনি কখনোই আমার সাথে কথা বলেন না। হয়তো ভুলেই গেছে আমার জন্মদিনের কথা। 2 হাতে টাকা উড়িয়েছি শুধু একটু সুখের জন্য, বাট সেটা কখনই হয়নি। কারণ আমার চাইতে এখন টাকা দিয়ে তো সুখ কিনতে পারি না। আমি নিজে সবসময় একটু সুখের অভাব রয়ে গেছি। না কখনো বাবার ভালোবাসা পেয়েছি, আর না নিজের ইচ্ছে মতো ভালোবাসার মানুষ। জীবনে যা পেয়েছি তার চেয়ে বেশি হারিয়েছি। একটু ভালোবাসা কাঙাল আমি। প্লিজ তুমি তুমি কখনো আমায় ছেড়ে যেও না, তাহলে আমি হয়তো মরে যাব। কথাটা বলে ঐশী আমার কান্না ভেঙে পড়ল। তিমিরের চোখ দিয়ে এতক্ষণ অশ্রুধারা বয়ে যাচ্ছিল। ঐশীর কথা শুনে এই মেয়েটা সবসময় নিজেকে এত হাসি খুশি স্ট্রং দেখতে চায়। সে মেয়েটা জীবনে হাসির আড়ালে কত কষ্ট লুকিয়েছিল সেটা কখনোই বুঝতে পারেনি তিনি। এত স্ট্রং মেয়েটা যে যেভাবে তিলে তিলে ভিতর শেষ হয়ে যাচ্ছিল সেটা বুঝতে পারেনি। ভাবতে অন্তরে ভিতরটা হু হু করে উঠল। তিনি নিজের চোখে পানি মুছে নিল। ঐশী এখনো কেঁদে যাচ্ছে। তিমির ঐশীর হাতের উপর হাত রাখলো। পাশে পাশে ঐশী তিমিরের দিকে ছলছল চোখে তাকলো। তিমির বলল, কথা দিচ্ছি এখন থেকে তোমার চোখে কখনো পানি আসতে দেব না, সবসময় হাসতে তুমি আজ থেকে।
সবসময় পাশে থাকবো। তোমার যত কঠিন মুহূর্তে আসুক না কেন কখনো ছেড়ে যাব না। জীবন থেকে তোমার একটা নতুন অধ্যায় শুরু হবে নতুন করে, যেখানে শুধু সুখ আর ভালোবাসাই থাকবে। এতটা সুখ থাকবে যেটা তুমি পরিমাণও করতে পারবে না। তিমিরের কথা আশ্বস্ত হলো ঐশী। এখন এমন একটা মানুষের খুব দরকার ছিল, যে সবসময় শক্তি হয়ে পাশে থাকবে, আত্মবিশ্বাস বাড়াবে, ঘুরে দাঁড়ানো। এই হাত কখনো ছাড়তে চায় না ঐশী, কখনো না। ঐশী নিজে দুহাত দিয়ে তিমিরের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল।